সবাইকে স্বাগত জানাচ্ছি সিএনআই নিয়মিত আয়োজন তারুণ্যের বাংলাদেশ অনুষ্ঠানে। সাথে আছি আমি সাবরিন। আমরা আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে থাকি বিভিন্ন কর্পোরেট জগতের প্রফেশনালদেরকে, যারা তাদের সফলতার পেছনের গল্প, তাদের স্ট্রাগল এবং সেই সাথে বিভিন্ন অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করে থাকেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন এইচআর প্রফেশনালকে, যিনি এইচআর ক্লাবের মহাসচিব এবং বি শার্পের প্রেসিডেন্ট নূরে খান। কেমন আছেন ভাইয়া? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, খুব ভালো আছি ভাইয়া। থ্যাংক ইউ আমাদের অনুষ্ঠানে আজকে জয়েন করার জন্য, আসার জন্য। ফার্স্টেই আপনার কাছে যে প্রশ্নটা আমি করব, আপনার ক্যারিয়ার জার্নিটা একটু বলবেন, কিভাবে আপনার পথ চলা শুরু হয়েছিল? ওয়েল, ক্যারিয়ার অনেক 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 কিছুর মধ্যে দিয়ে জি। আজকে এই জায়গায় এসেছি। আমি যদি শুরুর কথা বলতে চাই তাহলে শুরুতে শুরু করেছিলাম সহকারী শিক্ষকতা দিয়ে। আচ্ছা আচ্ছা। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আমি তখন অধ্যয়নরত ছিলাম। জি। তখন থেকে সহকারী শিক্ষকতাটাই আমি পেশা হিসেবে বেছে নিয়েছিলাম। আচ্ছা। বাট তখন থেকেই আমার কাছে মনে হতো যে আমাদের যেহেতু অ্যাপারেল বেসড হুম হুম একটা হুম নেশন, হুম আমাদের হুম জাতিগতভাবে টোটাল জিডিপির একটা বিশাল হুম হুম অংশই হুম আসে হুম অ্যাপারেল ইন্ডাস্ট্রির মাধ্যমে। হুম। সো তখন থেকেই খুব ভিতর থেকে চাওয়া ছিল যে এই সেক্টরটায় কাজ করব। আচ্ছা আচ্ছা। তো ইংলিশ মিডিয়ামে ইউনিভার্সিটিতে পড়াশোনার দরুন যেটা হুম। হয়ে আসছে যে এই অ্যাক্সেসটা খুব একটা পাচ্ছিলাম না, আচ্ছা। বিকজ মার্কেট খুব বেশি ছিল ওরা যে তখনকার প্রোডাকশন ডমিনেটেড একটা জি। সোসাইটি ছিল, যেটা এখন অনেকটাই চেঞ্জ হয়েছে। এখানে কমপ্লায়েন্সের কারণে হুম 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 বা বিভিন্ন কারণে এখন এইচআর ফোকাসড বা হুম হুম বিজনেসকে আপডেটেড করার জন্য, গ্লোবাল চ্যালেঞ্জ নেওয়ার জন্য হুম হুম ইনভেস্টর থেকে শুরু করে সবাই এখন অনেক বেশি ফোকাস হুম টু হুম। দ্য ওয়ার্ল্ড, যেভাবে চায় জি। বিজনেসটা সেভাবে। তো তারপর থেকেই চেষ্টা চালিয়ে গেছি, বাট জি। আমি থেমে থাকিনি। আচ্ছা। তারপরে শুরু করলাম ওখান থেকে, বাংলা লিংকে গেলাম। বাংলা ওকে। লিংকে প্রফেশনাল, যদি এভাবে বলেন, আমার প্রফেশনাল পাটা হুম বাংলা হুম লিংক দিয়ে শুরু। হুম 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 দেন সিটি ব্যাংক, হুম হুম হুম। বৈশাখী টেলিভিশনে কাজ জি। করেছি, এইচআর হেড অফ এইচআর ছিলাম। আচ্ছা দেন আপনার কাজ করেছি অ্যাপোলো হসপিটাল, আচ্ছা তারপরে শান্তা গ্রুপ, আচ্ছা কাজ করেছি স্কোয়ারে, আচ্ছা কাজ করেছি সোনিয়া গ্রুপ, এখন অ্যানভয়েতে আছি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার ব্যাপ্তিটা অনেক বিশাল, যে আপনি অনেক এক্স্যাক্টলি, কোম্পানির সাথে কাজ বাট করেছেন। এইচআরই ছিল, লাইনটা আচ্ছা আচ্ছা, এইচআরই হ্যাঁ। ছিল। তো ভাই, আমার যে পরবর্তী প্রশ্নটা, আপনার এই যে পথ চলা শুরু, এর পেছনে ইন্সপিরেশন হিসেবে কি কাজ করেছে? এইচআর এর ফাদার হিসেবে অনেকেই মিন করে থাকে, বাট আমার যেই চিন্তাটা, সেটা আমি মনে করি কারোর সাথে হয়তো ওইভাবে মিলবে না। আমি জি। আব্রাহাম লিঙ্কনকে খুব বেশি ফলো আইডল মনে করেন, হ্যাঁ। করি। আমি ক্লাস 8-এ যখন পড়ি তখন থেকেই তার অনেকগুলো আর্টিকেল এবং তার লাইফস্টাইল, তার প্রিন্সিপালসকে আমি জি। ওন করার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা তো ইভেন আপনি যদি আমার অফিসে যান, আমার অফিসে দেখবেন একটা ব্যক্তির ছবি আছে আমার অফিসে, আচ্ছা এবং এই ছবিটা আমি ক্যারি করি লাস্ট 15 ইয়ার্স, এই আচ্ছা ছবিটা আচ্ছা আমার সাথে। আচ্ছা। এবং উনি যে এই যে 8 আওয়ার্স সার্ভিস, জি। একটা মানুষ 8 ঘন্টা কাজ হুম করবে, হুম 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 হুম। তারপরে উইকলি হলিডের যে জি। বিষয়, মানে টোটাল হিউম্যান সার্কেল এবং হিউম্যান লাইফকে জি। কিভাবে কর্পোরাইজ করতে হয়, হুম এই হুম হুম বিষয়গুলো নিয়ে উনি ওনার মতো করে কাজ হুম করেছেন, হুম হুম। যেটার উনি সূতিকাগার বা বলতে পারেন যে সূচনা করেছেন। জি। তো সেই গ্রাউন্ড থেকে ওনাকেই আমার মনে হয় আইডল, এবং ইন্সপিরেশন তাকে আমি হিসেবে। ফলো করার চেষ্টা করছি। তার অনেকগুলো প্রিন্সিপাল আমি নিজের মধ্যে এঁটে নিয়েছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, এই যে সহকারী শিক্ষক থেকে আপনার এই এইচআর প্রফেশনাল হিসেবে আত্মপ্রকাশ করা, এটার পেছনের কি গল্পটা কি, আর হচ্ছে আপনার স্ট্রাগলের একটা কথা বলবে, যে কোনো রকম কোনো চ্যালেঞ্জ কি কখনো ফেস করেছেন? আমি খুব চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। জি জি। আমি জন্মগতভাবে, আমার 16 ডিসেম্বর জন্ম, তো আপনি আচ্ছা। বুঝতেই পারছেন বাহ। যে আমার জন্মটাই হয়েছে একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং, থেকে হ্যাঁ এবং হ্যাঁ। একটা অ্যাচিভিং একটা বিষয়। আমি এক্স্যাক্টলি। অলওয়েজ টার্গেট অ্যাচিভার। আমি আচ্ছা আচ্ছা। কোনো বিষয়কেই হালকা ভাবে নেই হুম না। হুম হুম ইভেন আমি যদি খেতেও হুম হুম বসি, হুম হুম। সেই খাওয়াটা আমার উদ্দেশ্য থাকে যে আমি 1 মিনিটে বা 2 মিনিটে শেষ আচ্ছা করবো। আচ্ছা। অর্থাৎ প্রত্যেকটা বিষয়কে আমি হুম খুব হুম মেনটেন করে হুম করার হুম হুম চেষ্টা হুম। করি। এট দ্য সেম টাইম আমি আমি এমন কোনো কাজই করব না যেই জি। কাজটা কোনো মিনিং থাকবে না। আচ্ছা। সো বরাবরই আমি চ্যালেঞ্জকে নিতে পছন্দ করি, এবং চ্যালেঞ্জের পরে রেজাল্টটাকে আমি এটা আমার খুব একটা হুম চাওয়া, হুম 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 হুম। যে এই রেজাল্টটা যেন অন্য 10 জন দেখে এবং হুম হুম হুম। অনুপ্রাণিত হয়। আচ্ছা আচ্ছা। আর আপনার যে প্রশ্নের মধ্যে আরেকটা বিষয় ছিল যে আপনার কোনো চ্যালেঞ্জ এরকম আসছে জি কি জি না। জি। একটা চ্যালেঞ্জ আমার সবসময় খুব তাড়ায়, সেটা হচ্ছে আমার বড় ছেলেটা যখন হলো হুম প্রথম। হুম। আমার বড় ছেলের জন্মটা খুবই স্পেশাল একটা ডেতে, আচ্ছা 999 999। আচ্ছা 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 তো ওদিন রোজা ছিল। আচ্ছা তো ও যখন পৃথিবীতে আসে তখন আমার হাতের অবস্থা খুব খারাপ ছিল। আচ্ছা আচ্ছা তো হসপিটালের বিল বা টোটাল বিষয়গুলো নিয়ে আমি খুব টেনশনে পড়ে গেছিলাম যে আচ্ছা এটা আচ্ছা। আসলে কি করব এই বিষয়গুলা। তো পরে আহ,
আমার তখন মনে হলো যে আমি অনেকদিন যাবত জব করি, কিন্তু আমার ফিউচারের জন্য বা ফিউচার জেনারেশনের জন্য আমাকে কিন্তু এখনো চিন্তা করতে হচ্ছে। ওটা আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট আমি বলবো, যে তখন থেকে সেভিংসের বিষয়গুলো মাথায় আসছে। এই আর কি, এটা একটা চ্যালেঞ্জ। আমার পার্সোনাল সফলতার জন্য এটা একটা ভালো আমাকে এডুকেশন দিছে। বুঝতে পেরেছি। আচ্ছা, এটা খুব ভালো একটা লেসন আসলে। তো যেটা হচ্ছে আপনার ড্রিম কি এই মুহূর্তে এসে? অনেক স্বপ্ন। সবচেয়ে বড় স্বপ্নটা হচ্ছে বিভিন্ন দেশে গেলে পাসপোর্টটাকে কেউ সম্মানের চোখে দেখে না, বাংলাদেশের পাসপোর্টটাকে। আমি চাই আমার পাসপোর্টটাকে দেখে রেসপেক্টের চোখে সবাই দেখবে, এই জিনিসটা আমি খুব মন থেকে চাই। আচ্ছা। আর এটা চাওয়ার মূল কারণটা হচ্ছে আপনি যখনই যে কোনো দেশে যাবেন, যখনই পাসপোর্টটা দিবেন, পাসপোর্টটা দেখার সাথে সাথে আপনার চেহারার দিকে তাকায় থাকে, মনে হচ্ছে যে আমরা কোনো শুধুমাত্র শ্রমকে বিক্রি করার জন্যই যাচ্ছি। সো আমরা যে শ্রম না, শুধু আমরা মেধাও বিক্রি করতে পারি বা মেধাও যে আমাদের আছে, এই জিনিসটা কাল্টিভেটেড ওয়েতেই আমি চাচ্ছি যে ম্যাক্রো আসপেক্টে এই জিনিসটা হোক। সেটা হওয়ার নিমিত্তেই আমার চাওয়া, এই দেশে ফরেন এমপ্লয়মেন্টটা বাধা দিতে চাচ্ছি না বা বন্ধ হয়ে যাক সেটা আমি বলছি না। হিউম্যান, আমাদের দেশের একমাত্র রিসোর্স হচ্ছে হিউম্যান রিসোর্স, অর্থাৎ সম্পদ বলতে গেলে আমাদের মানবই একমাত্র সম্পদ। সো এই সম্পদটাকে প্রপার ক্যাপিটালাইজ করার মতো করে সিস্টেমেটিকভাবে ক্যাপিটালাইজ করতে হবে। সেক্ষেত্রে এডুকেশন সিস্টেমটাকে জিরো থেকে চেঞ্জ করতে হবে। আমি যেটা মনে করি, ক্লাস 8 পর্যন্ত কোনো এক্সামে থাকার কথা না, এবং পার্টিকুলারলি কোনো সিলেবাস থাকার কথা না। যে ছেলেটা যে দিক দিয়ে এক্সপার্টাইজ, কেউ যদি কাপড় পছন্দ করে ওকে কাপড় নিয়ে ওর বেসিক এডুকেশন দেওয়া দরকার। কেউ যদি মিউজিক পছন্দ করে ওকে মিউজিক দিয়ে, সোজা কথা, যে সেক্টরতে ভালো জন্ম থেকে, কেউ যদি গাড়ি নিয়ে যদি পড়ে থাকতে চায় ওকে ও গাড়ির লাইনে দেওয়া উচিত। এবং 8 পর্যন্ত 8টা বছর পার হবে, কিন্তু 8টা পরীক্ষা হবে না। ওকে ওর এক্সাম থাকতে পারে, এক্সামিনেশন ওয়েতে, অর্থাৎ ও কি কি জিনিস দেখাতে চায়, এটা একটা বিষয়। আর তারপর একটা সার্টিফিকেশন থাকবে, সেটা হলো বেসিক কমিউনিকেশনের সার্টিফিকেট। ও কিভাবে কমিউনিকেট করে, ও কিভাবে ড্রেস আপ করে, ও কিভাবে প্রেজেন্ট করে, এই বিষয়গুলোর উপরে আরেকটা এক্সাম সিস্টেম থাকবে। দেন এগুলোর পরে একটা মাস্টার্স ডিগ্রি বা যেটা জাপানিজরা করে ওদিকে যেতে পারে, সেটা হলো যারা প্রফেশনালি টিচার বা মেডিকেলের অথবা ইঞ্জিনিয়ার, এদিকে যাওয়ার একটা রাস্তা থাকবে। অন দ্য আদার হ্যান্ড, যদি আপনি চিন্তা করেন, আমি যেটা খুব পরিষ্কারভাবে মনে করি, বাংলাদেশে যত ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে সবারই উচিত প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে একটা করে ওপেন কলেজ ওপেন করা উচিত। ওপেন কলেজ মিন্স দেয়ার ইজ নো এজ বার, দেয়ার ইজ নো এন্ট্রি লেভেল এডুকেশন বার। শুধুমাত্র সবাই ঢুকবে অ্যাজ এ স্টুডেন্ট, তারা ওখানে জব করবে এবং এখান থেকে শিখবে। থিওরিটিক্যালটা শেখানো হবে, প্র্যাকটিক্যালটা জবে থাকবে। এর বেতনের একটা অংশ থাকবে তার এডুকেশন খরচ হিসাবে। এভাবে 3 বছর বা 4 বছরের, যেটা অনেক সময় আপনারা দেখবেন আর্মিতেও অনেকে ম্যাট্রিক বা ইন্টার পাস করে ঢুকে ওখান থেকে মাস্টার্স করছে, ওই কনসেপ্টটাকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তাহলে আপনার বাংলাদেশে কোনো ওয়ার্কারই আনএডুকেটেড থাকবে না। সো আমার কথা হচ্ছে এটা, যে আপনি যদি খেয়াল করে দেখেন, ইন্ডিয়ান বা শ্রীলঙ্কান যারা আছে তারা কিন্তু দেখবেন ম্যাট্রিক পাস ম্যাক্সিমাম, কিন্তু এই দেশে ওদের পিএস হিসেবে আছে এমবিএ পাস। এটার মূল রিজনটা হচ্ছে ওরা টেকনিক্যাল নো হাউটা চাইতে অনেক বেশি এডুকেটেড থাকে, ওদের একাডেমিক এডুকেশন থেকে অনেক বেশি টেকনিক্যাল এডুকেশনটা থাকে ওদের। সো এই টেকনিক্যাল এডুকেশনটা খুব বড় এবং এটার দিকে এমফাসিস করা উচিত। আচ্ছা, আমার এখানে একটা কোশ্চেন আছে, যেখানে হচ্ছে একটা মানুষ যে ভোকেশনাল ট্রেনিং নিয়ে একদম খুব কারিগরি শিক্ষামূলক কোনো কাজ করছে, তার স্যালারিটাও আমাদের দেশে যেরকম 15 to 20,000, একজন ছেলে এমবিএ করছে বা মাস্টার্স পাস করে বের হচ্ছে, তারও কিন্তু এন্ট্রি লেভেলের স্যালারি সে 12 to 30,000 13 এরকম পাচ্ছে। তো তখন কিন্তু ইয়াং জেনারেশন একটা ফ্রাস্ট্রেশনে চলে যায় যে একটা আনএডুকেটেড বা সেই এত স্যালারি পেলে আমি আমার এডুকেশনটার দাম কি থাকলো, এটাকে আপনি কিভাবে দেখবেন? আপনার প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন, যে আসলে এমবিএ পাস করার পরেও কেন 8, 9, 10 হাজার টাকা শুরু করতে হয়, হোয়ারএজ টেকনিক্যাল ম্যাট্রিক পাস করার পরে টেকনিক্যাল এডুকেশন নিয়ে অনেক বড় বা 12, 14, 15তে জয়েন করছে। দেখেন, আমাদের এই দেশটা কিন্তু আপনাকে বুঝতে হবে, আপনি যদি এক্সাম্পল দিয়ে বলি, আপনার জন্ম যদি বস্তিতে হয়, আপনি অ্যাপেলের শোরুম দিলে হবে না, আপনাকে চা পান বিড়ি সিগারেটের দোকান দিতে হবে। এই মাস পিপলের, যেখানে 20 কোটি মানুষের দেশ, সেখানে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি হচ্ছে আপনার টেকনিক্যাল ফাংশন ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি। সো ওখানে টেকনিক্যাল নো হাউ জানা যারা, তারাই ওখানকার জন্য শিক্ষিত। আপনার একাডেমিক অর্থাৎ জেনারেল একাডেমিক, বিবিএমবি, এরা শিক্ষিত, একাডেমিক্যালি শিক্ষিত, বাট ওই ইন্ডাস্ট্রির জন্য শিক্ষিত না। ওই ইন্ডাস্ট্রির জন্য তাদেরকে শিখতে হয় নো হাউটা, টেকনিক্যাল নো হাউটা। তো এখানে ইগোটা অনেক বড় বিষয়, আমি ইগোটাকে আবারও দোষ হিসাবে রাখছি। যারা বিবিএমবিএ করে আসে, ওরা প্রথমে ওই শ্রেণীর মানুষগুলোকে ওরা প্রথমে সেই চোখে দেখার চেষ্টা করে।
দেখে মনে করে ওর চাইতে আমি অনেক বেশি ফোকাসড, ওর চাইতে অনেক বেশি ল্যাঙ্গুয়েজ স্কিল আমার ভালো, আমার অনেক একাডেমিক কিছু, একটা হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ, তো আমার স্যালারি ওর চাইতে বেশি হওয়া উচিত, কিন্তু ও আপনাকে একটা এসি নষ্ট হলে ঠিক করে দিতে পারবে, বাট আপনি কিন্তু পারবেন না, আপনি একটা ফ্যানও ঠিক করতে পারবেন না। সো আমাদের যেটা প্রবলেম, আমরা শুধুমাত্র বুকিশটাকেই প্রায়োরিটি দিয়ে আসছি স্টুডেন্ট লাইফ থেকে। আমরা কিন্তু টেকনিক্যাল কোনো সাইডে আমরা নিজেকে ডেভেলপ করি না। ইভেন একটা প্রিন্টারে কিভাবে কালি ঢুকাতে হবে সেটাও আমরা শিখি না, সেটাও আমরা জানি না। সেটার জন্য আমরা ওয়েট করি একজন আসবে, তারপর তাকে দিয়ে আমরা এটা করাবো। লিফট কোনো কারণে ইমার্জেন্সিতে অফ হয়ে গেলে এটা যে আমি বের হবো সেইটুকু আমরা শিখি না। এই যে টোটাল বিষয়গুলো নিয়েই কিন্তু একটা শিক্ষা ব্যবস্থা, আমি সেজন্যই বললাম এগুলোর জন্য দায়ী কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা। অবশ্যই, হ্যাঁ। আচ্ছা, তো একজন এইচআর প্রফেশনাল হিসেবে আপনার কাছে কি মনে হয় যে ম্যানেজমেন্ট স্টাইলটা কেমন হওয়া উচিত? চমৎকার প্রশ্ন। ম্যানেজমেন্ট ওপেন ওপেন এবং ফ্ল্যাট ম্যানেজমেন্ট সিস্টেম হওয়া উচিত। সেটা হচ্ছে যে ডেডিকেশন থাকবে, আপনি খুব বেস্ট একটা এমপ্লয়িকে নিলেন শত শত সিভি থেকে বাছাই করে, নেয়ার পরে আপনি কি বললেন, তুমি এই কাজ করবে, এইভাবে করবা, এটা হয় না, এটা হাস্যকর। আপনি একটা সেরা এমপ্লয়িকে নিলেন, নিয়ে আবার আপনি বলছেন এইভাবে কাজ করো, তাহলে আপনি কেন সেরা এমপ্লয়িটাকে নেবেন? আপনি তাহলে যাকে খুশি তাকে নেন, তারপর আপনার মতো করে আপনি চালান। সো হওয়া উচিত যাকে আপনি নিবেন সেই সেরাটাকে নেওয়ার পর আপনার কেপিআই দিয়ে দিবেন, আপনার কেআরএ ডিক্লেয়ার করে দিবেন, ওকে আপনি রিভিউ করবেন ইয়ারলি অথবা মান্থলি। আপনার যদি রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারে, অর্থাৎ আপনার টার্গেট যদি অ্যাচিভ করতে পারে, দেন ওকে অ্যাপ্রিশিয়েট করবেন, আদারওয়াইজ এক্সিট ডোর তো অলওয়েজ ওপেন। এক্স্যাক্টলি। আচ্ছা, তো আরেকটা কোশ্চেন হচ্ছে এইচআর পার্সন হিসেবে আপনি জব এলিমিনেশনটাকে কিভাবে দেখেন? দেখেন, পবিত্র কোরআনে বিয়ের ব্যাপারে স্পষ্ট করে বলা আছে যে বৈধ কাজগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে ডিভোর্স দেওয়া। সো এমপ্লয়ি লাইফে এটা একটা খুব বড় একটা বিষয়। আপনি যদি কাউকে মনে করেন যে আপনার প্রিন্সিপালের সাথে যায় না, আপনার পলিসির সাথে যায় না, আপনার সিওসি ম্যাচ করছে না, সো দরকারটা কি টাইম কনজিউমিং করার? একজন ডক্স ক্যাটাগরি এমপ্লয়িকে ফেলে কি আপনাকে বেটার তাকে বাই করা উচিত উইথ দ্য প্রপার ওয়ে। হ্যাঁ, সেটাই। আচ্ছা, আর এইচআর প্রফেশনালদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত এইচআর ডিপার্টমেন্টটাকে একটা শেপে নিয়ে আসার জন্য? সবচেয়ে বড় জিনিস, বিজনেসকে এইচআর এর বান্ধব করতে হবে। অর্থাৎ এইচআর ডিপার্টমেন্টে যারা কাজ করে, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে যারা আছে, তাদের 100% বিজনেসকে বুঝতে হবে। বিজনেসটা কি, প্রোডাক্টটা কি, এই প্রোডাক্টটার সার্কেল গুলো কি, এদের এদের এক্সিস্টিং কাস্টমার কারা, এদের ফিউচার কাস্টমার কারা, অর্থাৎ পটেনশিয়াল কাস্টমার কারা। এই বিজনেসটা আরো যদি মোবিলাইজ করা হয়, ফাস্টার করা হয়, সেক্ষেত্রে কোন কোন সাইডটাকে এমফেসিস করতে হবে, এই টোটাল বিষয়গুলোকে জানা, সেই অনুযায়ী বিজনেস রানের সুযোগ দেওয়া, অর্থাৎ স্ট্র্যাটেজিক পার্টনার হওয়ার স্পেস এন্ড স্কোপ তৈরি করে দেওয়া এইচআর প্রফেশনাল। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনাকে মূল্যবান মতামত আমরা আপনার কাছ থেকে জানতে পারছি। আরেকটা যেটা হচ্ছে, বাংলাদেশের ইয়াং জেনারেশন যারা এইচআর এ আসতে চায় তাদের জন্য আপনি কি বলবেন? তাদের কি কি ব্যাপারে ফোকাস করা উচিত? এইচআর প্রফেশনাল হিসেবে যদি আপনি নিজেকে তৈরি করতে চান, সবার আগে আপনাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আঞ্চলিকতা ছাড়তে হবে। আপনি যেখানকার মানুষ হন না কেন, যেদিক থেকে হন না কেন, আপনাকে প্রপার ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, বিকজ আপনাকে গ্লোবালি কম্পিট করতে হবে, নাম্বার ওয়ান। বিকজ এইচআর এর প্রফেশনালকে অন্যান্য সব ডিপার্টমেন্টের প্রফেশনালরা ফলো করে। সো আপনার ড্রেস আপ থেকে শুরু করে আপনার ওয়ে অফ টকিং, ওয়ে অফ টেকিং, ওয়ে অফ ওয়াকিং, ইচ এন্ড এভরিহোয়ার আপনার নিজস্ব একটা সিগনেচার থাকবে। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনার বডি শেপটাও খেয়াল রাখতে হবে। চেহারা আল্লাহর দান, এটা নিয়ে কথা না, কিন্তু বডিটা আপনি আপনার এরকম সাইজ, যে সাইজে চেয়ারে বসলে প্রেজেন্টেবল না, এগুলো শুনতে ভালো শোনা না গেলেও দ্যাট ইজ ট্রু ফর এইচআর প্রফেশনালস। দেন আপনাকে মডার্ন এইচআর এর টুলস, টেকনিক, 20 সেঞ্চুরির 21st সেঞ্চুরির যেই টেকনিকগুলো আছে এইচআর এর জানতে হবে। খুব বেশি বেশি গ্রুপ ওয়াইজ ট্রেনিং সেশনে অ্যাটেন্ড করতে হবে, নেটওয়ার্কিং তৈরি করতে হবে, এবং টোটাল গ্লোবালের বিজনেস প্যাটার্ন শিখতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি ভাইয়া। অনেক ধন্যবাদ। আপনি আজকে অনেক গাইডলাইন দিয়ে আমাদেরকে অনেক কিছু শেয়ার করলেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে এসে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা বলতেন। ধন্যবাদ সবাইকে আমার কথা শুনলেন এতক্ষণ। যদি জানি না কোনো উপকার আসছে কিনা, তবে একটা কথাই বলবো, জীবনে কখনোই কোনো অবস্থাতে এমন কোনো মানুষের সাথে সময় নষ্ট করবেন না বা সময় ব্যয় করবেন না যার কাছ থেকে ন্যূনতম কোনো কিছু শেখার নাই। সে যদি সম্পর্কে রক্তের আপনার আত্মীয় হয়ে থাকে, তার সাথে সম্পর্ক রাখুন, বাট সময় নষ্ট করবেন না। সময় নষ্ট সেখানে করবেন সময়টাকে যেন প্রপার কাজে লাগানো যায়, এবং নট অনলি ফিনান্সিয়াল বেনিফিট, কোনো কোনো নলেজ বা কোনো না কোনো বিষয় যেন অ্যাটলিস্ট শিক্ষা এবং রিলেশনের মধ্যে ডেভেলপড হয়ে আসে। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ ভাইয়া আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য।
ভালো থাকবেন। আজকে আমরা আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি একজন এইচআর প্রফেশনাল, কর্পোরেট জগতের একজন সফল ব্যক্তিত্ব, যিনি তার সফলতা, তার পেছনের গল্প এবং কিভাবে তিনি এই পর্যায়ে এসেছেন এবং সাথে তরুণদেরকে বিভিন্ন গাইডলাইন দিয়ে চেষ্টা করেছেন বিভিন্ন ইনফরমেশন আমাদের সঙ্গে শেয়ার করতে, এবং আশা করছি এই ইনফরমেশনগুলো আপনাদের উপকারে আসবে। পরবর্তী কোনো অনুষ্ঠানে আমরা নতুন কোনো কর্পোরেট জগতের সফল ব্যক্তিদের সাথে আপনাদের সঙ্গে আবার পরিচয় করিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিএনআই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।